কতগুলো প্রশ্নগুলো আজকে ইন্টারন্যাশনালি ভাবে ইন্টারনেটে ইন্টারন্যাশনাল আমাদের কি করতেছে, ইন্টারন্যাশনালি ঝামেলা করতেছে, আমাদের ইন্টারন্যাশনাল ঝামেলা করতেছে আপনাদের। দেখেন তো ইন্টারনেট কি আছে। আচ্ছা, আজকে ইন্টারন্যাশনাল ভাবে বিশ্ব ভালোবাসা দিবসে আমাদের কি করতেছে, ইন্টারন্যাশনাল ভাবে আমাদের হ্যাম্পার করতেছে। সকালেও ক্লাস নিতে উঠলাম, তাও দেখি যে হ্যাম্পার করতেছে। আমি কথা দিয়েছিলাম 14 ফেব্রুয়ারি সারাদিন আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে সময় দিব আমি। কিন্তু দেখেন নেট আমাদের কতটা মানে করতেছে, ফাউল কাজটা করতেছে, দেখছেন? হুম, নেট আমাদেরকে কিভাবে ফাউল কাজটা করতেছে। আচ্ছা, জয়েন করেন, আপনারা দ্রুত জয়েন করেন। আবার শুরু করতেছি ইনশাল্লাহ। আমি আজকে অনেকগুলো আছে, সবগুলোই করে দিব। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ নাই, কারণ নাই, কারণ নাই। এমনকি ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন সলভ করে দেবো। একটা জিনিস মাথা ভিতরে রাখেন, বৈষম্য বিরোধী এটা কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল, ওইটাই কিন্তু এখন চাকরি পরীক্ষা ধরে। তার মানে এই 2025 সালে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, এই ভার্সিটিগুলোর এডমিশন প্রশ্নগুলো আমাদের এক নজর দেখতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই এডমিশন পরীক্ষার প্রশ্ন তুলে দিচ্ছে আমাদের চাকরি পরীক্ষায়। এজন্য সবাইকে বলবো যে যারা চাকরি পরীক্ষাগুলো দেন তারা অবশ্যই অবশ্যই কী করবেন, একটু একটু কী করবেন, একটু একটু কী করবেন, ভার্সিটি অ্যাডমিশন পোস্টগুলো নিয়েও একটু নাড়াচাড়া করেন। স্যার আবারও আসছি, নাসরিন জাহান, আসেন আসেন। আপনারা কই যাইবেন, মৌমতি বাগচি, কই যাইবেন আপনারা কন? আপনাদের যাওয়ার কোনো জায়গা আছে কন না কা? হুম, যাওয়ার যদি জায়গা থাকতো তাহলে যাইতেন। হ্যাঁ, খাদিজা আক্তার তুমিও আসছো, বাহ। শামসুন নাহার, বাহ, সবাই আসছে। আসল কথা হলো আমাদের নেটটা একদম দেখেন, আমাদের প্রায় 500-র কাছাকাছি এসে গেছিল, 450 জন প্লাস আমাদের স্টুডেন্ট ছিল লাইভ ক্লাসে। দেখেন অনেক স্টুডেন্টরাই কিন্তু চলে গেছে, নেটে আমাদের ইফটিজিং করছে। এই জন্য দেখছেন, একটা কথা কি, বেকার হইলে কেউ জিগায় না, আমরা সিঙ্গেল আছি যারা, আমাদেরও কেউ জিগায় না, ঠিক আছে না? এই জন্য আমাদের নেটও আমাদের ইফটিজিং করে, সবাই আমাদের ডিস্টার্ব করে, তাই না? সবাই ডিস্টার্ব করে। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। আচ্ছা, এই প্রশ্নটা কি ছিল আমরা দেখি একটু। বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল, বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল আমরা সবাই জানি। প্রাচীন যুগে যে গদ্য সাহিত্যের কিন্তু কখনোই উৎপত্তি হয়নি। প্রাচীন যুগের সাহিত্য আমরা জানি চর্যাপদ। সে চর্যাপদটা কি ছিল? চর্যাপদ মূলত ছিল এক প্রকার গান বা কবিতার সংকলন। তা প্রাচীন যুগের একমাত্র সাহিত্য ছিল চর্যাপদ, 650 থেকে যেটা 1200। এবার আমরা মধ্যযুগে যত সাহিত্য পড়লাম দেখছেন, এগুলো কি? বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী সাহিত্য বা কাব্য। মধ্যযুগেও আসলে বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তি লাভ করেনি। এটা হলো ঊনবিংশ শতাব্দী বা 19 শতক বলি যেটাকে। এই ঊনবিংশ শতাব্দীতেই কি হয়, আমাদের গদ্য সাহিত্যের উৎপত্তি হয়েছে। রাবেয়া নার্গিস স্যার, আপনি কই গেছিলেন? আমি কোথাও যাই নাই। আমার এই নাই যে স্যারের গার্লফ্রেন্ড আসলে গার্লফ্রেন্ডের সাথে গেছিল। আপনারা এটাই মনে করছেন যে স্যারে বাত্তি নিবাইয়া কই গেল। এই ধান ধারণাটাই ছিল আপনাদের, যে স্যার হঠাৎ বাত্তি নিবাইয়া কই গেছিল, তাই না? আসল কথা, আজকে ইন্টারনেট অনেক ঝামেলা করতেছে আমাদের মিরপুরে। ইন্টারনেট অনেক ঝামেলা করতেছে। সকালের ক্লাসেও আমাকে অনেক হ্যাম্পার করেছে, রাতেও ক্লাসে আমাকে হ্যাম্পার করলো, তাই তো। যাই হোক, এটা আমরা দিয়ে দিলাম ঊনবিংশ শতাব্দী, বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তি ঊনবিংশ শতাব্দী। চমৎকার একটা প্রশ্ন ছিল। আমরা এরপরে দেখি, এরপরে কি প্রশ্নটা আসতে পারে আমাদের। আচ্ছা দেখি 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 দেখি, এই যে দেখি এখানে কি আছে, কি আছে, কি আছে। এই যে চলে আসছে, চলে আসো বাবু, এই তো বেবি, চলে আসো, চলে আসো। উম, এই যে বেবি চলে আসছে। দেখেন এই যে মঙ্গল কাব্য, আমরা এগুলো সব পড়াই, কিন্তু পেট বেজের ক্লাসে সবই পড়াই, পেট বেজের ক্লাসে এগুলো সবই পড়াই। মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে ভালো করে খেয়াল রাখেন। মনসা মঙ্গল কাব্যের আদি কবি, এর আগে আপনাকে জানতে হবে মঙ্গল কাব্যটা কি। আপনাকে জানতে হবে মঙ্গল কাব্য কি। যারা বিসিএস এর ক্লাস আমার করেন তারা জানেন মঙ্গল কাব্য কি। মঙ্গল কাব্য রচনার সূত্রপাত হয় 15 শতকে এবং এর ধারা অব্যাহত থাকে 18 শতক পর্যন্ত। লিখে রাখতে পারেন, মঙ্গল কাব্য রচনার সূত্রপাত হয় 15 শতকে এবং এর ধারা অব্যাহত থাকে 18 শতক পর্যন্ত। অর্থাৎ মধ্যযুগে মঙ্গল কাব্য প্রায় 400 বছর কিন্তু রাজত্ব করেছিল। এই মঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত। মঙ্গল কাব্যের আদি কবিকে
কানা হরি দত্ত, বেটা রিয়েলি কানা আসলে আর খোরা আসছিল, এই জন্য নামের সাথে তার মিল আছে কিন্তু। তা মঙ্গল কাব্যের আদি কবি কে? কানা হরি দত্ত। কে? কানা হরি দত্ত। আর যদি বলে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলো ভারতচন্দ্র রায়গুণাকার, ভারতচন্দ্র রায়গুণাকার। এবার দেখ পরীক্ষা আসে যে মঙ্গল কাব্য সাধারণত একটি মঙ্গল কাব্য মানে কয় প্রকার? একটা হলো মানে যে মঙ্গল কাব্যর যে তিনটা ধারা আছে সে ধারাটা কি? মঙ্গল কাব্যের ধারা তিনটা। এক নাম্বার দেখেন মনসা মঙ্গল, এক নম্বরে মনসা মঙ্গল, দুই নম্বর হলো চণ্ডী মঙ্গল, তিন নম্বরে হলো অন্নদা মঙ্গল। এই মঙ্গল কাব্যের প্রধান ধারা বা প্রধান শাখা বলা হয় এই তিনটিকে, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল আর একটা হলো অন্নদা মঙ্গল। পরীক্ষায় প্রশ্ন আসছে এই মনসা মঙ্গল থেকে। এখানে দেখেন মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে, উত্তরটা হবে কানা হরি দত্ত। কিভাবে? তিনি কিন্তু মঙ্গল কাব্যেরও আদি কবি এবং মনসা মঙ্গল কাব্যেরও আদি কবিকে কানা হরি দত্ত। আর বিজয়গুপ্ত কি মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত। এই প্রশ্নটা আসতে পারে কিন্তু আপনার এই পরীক্ষায় আসছে, সামনের পরীক্ষায় কিন্তু এটা ধরতে পারে যে মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, সেটা হলো মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। আসতে পারে এই বিজয়গুপ্তের বাড়ি কোথায়? তার বাড়ি হলো বরিশালের গৈলা গ্রামে। কোথায়? বরিশালের গৈলা গ্রামে। আসতে পারে কানাহরি দত্ত, মনসা মঙ্গল কাব্যের কানাহরি দত্তর বাড়ি কোথায়? তার বাড়ি হলো পশ্চিমবঙ্গ। তার বাড়ি কোথায়? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। লিখছেন? এবার দেখেন চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবিকে মানিক দত্ত। এটা দেখেন প্রশ্ন ঘুরে আসতে পারে যে চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবিকে, চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি, চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবিকে মানিক দত্ত। কে? মানিক দত্ত। দ্রুত লেখেন। তাহলে দেখেন এবার আসছে মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে, পরে চাকরি পরীক্ষা আসতে পারে যে চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবিকে মানিক দত্ত। দ্রুত লেখেন। চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি হলো মানিক দত্ত। আরেকটা প্রশ্ন আসতে পারে যে চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে। লিখে রাখেন চণ্ডী মঙ্গল কাব্যের, স্যার আমাকে মঙ্গল কাব্য নিয়ে 18তম ভাইভাতে প্রশ্ন করছিল, আহারে রাবিয়া পারো নাই, আমার ক্লাস করলে তো না পারার কথা না। চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। দ্রুত লেখেন। তাহলে এখান থেকে প্রশ্ন শিখলাম চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবিকে মানিক দত্ত, চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে মুকুন্দরাম চক্রবর্তী। দ্রুত লেখেন। চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। দ্রুত লেখেন। লেখা শেষ হলে ডান লিখবেন। চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবিকে মানিক দত্ত, চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী, চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। দ্রুত লেখেন। তাই এখান থেকে আমরা জানতে পাইলাম কি যে মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে কানাহরি দত্ত, মঙ্গল কাব্যের আদি কবিকে কানাহরি দত্ত। ক্লিয়ার? এবার মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত। বিজয়গুপ্তের বাড়ি কোথায়? বিজয়গুপ্তের বাড়ি হলো বরিশালের গৈলা গ্রামে। এরপর শিখলাম চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবিকে মানিক দত্ত, চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে মুকুন্দরাম চক্রবর্তী, মুকুন্দরাম চক্রবর্তী। আরো বিস্তারিত আমরা পেইড বেজের ক্লাসে বিস্তারিত পড়াই দেব। আচ্ছা দেখেন এটা সহজ একটা প্রশ্ন আসছে, এটা বুঝিয়ে দেওয়ার কিছুই নাই। কোন বাগধারাটি ভিন্নার্থক? ভিন্নার্থক মানে আলাদা, বাকি তিনটা থেকে আলাদা। বাকি তিনটা স্যার সবাই সবার জন্য দোয়া করবেন আজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এখানে কি বলছে? কোন বাগধারাটি ভিন্ন অর্থক মানে বাকি তিনটা থেকে কি? স্যার প্রাইমারি ফাউন্ডেশন কোর্সের দাম কমালে ভালো হয়। বোরানোদ্দিন আজকে প্রাইমারি ফাউন্ডেশন কোর্সের দাম আমরা কমাই দিছি, 50% ছাড় দিছি আজকে সকল কোর্সে। আজকে সবে বরাত উপলক্ষে সব কোর্সে ছাড় দিয়ে দিছি। তো আজকে 1550 টাকা। আজকে প্রাইমারি ফাউন্ডেশন কোর্স 3000 টাকার কোর্স আমরা করে দিছি 1550 টাকা। সাথে কিন্তু 4টা প্রাইমারি বইও কিন্তু দিয়ে দিচ্ছি, 4টা প্রাইমারি বইও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, 4টা বইও কিন্তু ফ্রি দিয়ে দিয়েছি। আজকে যদি ভর্তি হতে না পারেন আর কবে ভর্তি হতে পারবেন বলেন? একটা জিনিস কি, গার্লফ্রেন্ডে আজকে অনেক কিছু কিনা দিছেন, ঠিক আছে, অনেক কিছু কিনা দিছেন, বয়ফ্রেন্ডে কিনা দিছেন। এ যদি বইয়ের পিছনে ব্যয় করতেন জীবন অনেক লাভ হইতো। আচ্ছা দেখেন কোন বাগদাটি ভিন্ন অর্থক? ভিন্ন অর্থক ওহিনকুল মানে কি? শত্রুতা। আদা কাঁচকলাই মানে কি? এটাও শত্রুতা। সাপ নেউল মানে এটাও শত্রুতা। নেউল মানে বেজি, নেউল মানে বেজি। সাপ আর নেউল, নেউল মানে কি? নেউল শব্দ অর্থ হলো বেজি। তা সাপ নেউল অর্থ কি? এরা দুইজনের ভিতরে শত্রুতা আছে। আদা কাঁচকলা এটা একটা শত্রুতা। ওহিনকুল সাপ বেজি, নকুল মানে কি? বেজি, এই নকুল মানে বেজি, এটাও কি? শত্রুতা।
আর উত্তম মাধ্যম এটাই সম্পূর্ণ আলাদা। এই তিনটার অর্থ এক, এটা ভিন্নধর্মী, সুতরাং উত্তরটা হবে উত্তম মধ্যম। ক্লিয়ার? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তার এমসিকিউ অনেক সুন্দর হয়েছে, কিন্তু কট খেয়ে গেলাম লিখিত। এই যে দেখেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যারা পরীক্ষা দিলেন, আমি বারবার বলি ভাই 11 থেকে 20তম গেটে শুধু প্রিলি পড়লে হবে না, লিখিত ক্লাস করতে হবে। আপনারা শুধু এমসিকিউ সলভ করেন, এই এমসিকিউ সলভ দিয়ে জীবনে চাকরি হইতো না। লিখিত প্রস্তুতিতে যতদিন না নিবেন চাকরি হবে না। একমাত্র প্রাইমারি আর ছোট ছোট 2টা চাকরি আছে শুধু এমসিকিউ হয়। ও 95% চাকরি বাংলাদেশে লিখিত পরীক্ষা হয়। আপনি লিখিত ক্লাস যদি না করেন কখনোই হবে না। আমরা এ মাসেও দেখেন 11 থেকে 20তম গ্রেডের কিন্তু আমরা অনেকগুলোই কিন্তু আপনাদেরকে লিখিত ক্লাস রেখেছি কিন্তু। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন দিছে। বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলেন তো এটা কি? এটা ইচ্ছা সূচক? এটা ইচ্ছা প্রকাশ করছে? এটা কি প্রশ্ন সূচক নাকি আদেশ সূচক? বলেন। বলো বীর বলো উন্নত মম শির, এটা কি হবে? এটা একটু বলেন। অনেকে বলছেন আদেশ, অনেকে বলছেন কি আদেশ। আসলে এটা বিস্ময়বোধক হবে। কেন জানেন? এই মূল কবিতাটা পড়েন, মূল কবিতাটা পড়েন। মূল কবিতাটা পড়লে দেখবেন সে মূল কবিতাটায় কি দেওয়া আছে, এটা বিস্ময়বোধক চিহ্ন দেওয়া আছে। বলো বীর বলো উন্নত মম শির, এটা অনেকে আমরা আদেশ সূচকে টিক দিছি। কোথায় টিক দিছি? আদেশে টিক দিছি। কিন্তু মূল কবিতাটা আপনারা একটু বের করে দেখেন, মূল কবিতায় কিন্তু এখানে আশ্চর্যবোধক চিহ্ন দেয়া আছে। প্রাইমের রেগুলার ব্যাজে কত টাকা লাগবে? প্রাইমের রেগুলার ব্যাজে তো 1400 টাকা। প্রাইমের রেগুলার ব্যাজ করে লাভ কি? আপনি ফাউন্ডেশনই করেন, 50% ছাড় দিছি বই সহ। স্যার লিখিত ব্যাজ কত আজকে? স্যার আজকে লিখিত ব্যাজে 1500 টাকা, 500 টাকা মানে 1500 টাকা স্যার, 3000 টাকা লিখিত কোর্স। এর আগে 2500 নিচে, 2000 টাকাও নিচে, এখন লিখিত কোর্স অনলি 1500 টাকা। আজকে লিখিত কোর্স ভর্তি হলে মাত্র 1500 টাকা। যে কোনো লিখিত কোর্স আপনি নিবন্ধন লিখিত যে কোনো কোর্স করবেন আজকে 1500 টাকা, 50% স্যার। প্রত্যেকটা কোর্সে অবশ্যই সন্ধ্যা 7টার ভিতরে ভর্তিটা কমপ্লিট করবেন। খেয়াল করেন, বলো বীর বলো উন্নত মমশির, এটা অনেকে আদেশ সূচকে টিক দিয়েছে, আমি দেখেছি। আসলে এটা মূল কবিতাটা দেখো, মূল কবিতাটা পড়ো। মূল কবিতাটা সেখানে লেখা আছে বিস্ময়বোধক। কি লেখা আছে? বিস্ময়বোধক। এটা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। আজকে কার কার ই লাগবে বলেন, অফার লাগবে কার কার এটা বলেন। আজকে বললাম না আপনাদের কিন্তু অফার কিন্তু আমি সকালেই কিন্তু দিয়ে দিছি, সকালেই কিন্তু আপনাদের অফার কিন্তু দিয়ে দিছি। আচ্ছা, এই বিদ্রোহী কবিতাটা দেখেন, গুগলে সার্চ দেন সবাই, এই কবিতাটা গুগলে সার্চ দেন। আমি এইমাত্র গুগলে সার্চ দিলাম বিদ্রোহী কবিতা, এখানে কি দেয়া আছে দেখো। এই যে মূল বিদ্রোহী কবিতাটা দেখো, বলো বীর বলো বীর বলো উন্নত মমশির, এখানে বিস্ময়বোধক চিহ্ন দেয়া আছে। ওরা চালাকি করে প্রশ্নকর্তারা বিস্ময়বোধক চিহ্নটা দেয় নাই। দেখেন এখানে এই যে দেখেন, আপনারা মোবাইলে দেখতে পান কিনা, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন। এখানে এই যে দেখেন প্রথম লাইনটাই আছে বিদ্রোহী কবিতা, বলো বীর বলো উন্নত মমশির। এই শিরের এখানে কিন্তু বিস্ময়বোধক চিহ্ন দেয়া আছে। কাজী নজরুল ইসলাম কি করেছেন? বিস্ময়বোধক চিহ্ন দিয়েছেন। সুতরাং বলো বীর বলো উন্নত মমশির, এই বাক্যটি কি সূচক? উত্তরটা হবে বিস্ময় সূচক। উত্তরটা কি হবে? ওয়াল্লাহ কই গেলা? উত্তরটা হবে বিস্ময় সূচক। কার কার হয়েছে এটা? উত্তরটা বিস্ময় সূচক, বিস্ময় সূচক। বিস্ময়। স্যার আমি প্রাইমারি ফাউন্ডেশন করছি, ভর্তি আছি, তাহলে লিখিতর জন্য আমি এখন কি করতে পারি? লিখিতর জন্য অবশ্যই লিখিত কোর্সে ভর্তি হবে। আজকে 1500 টাকা লিখিত কোর্স। তারপর যদি কারো কোনো ধরনের যদি আর্থিক সমস্যা থাকে, দয়া করে আমাদের হটলাইনগুলোয় কল দাও। হটলাইনগুলোয় কল দিলে আজকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হতে পারবা। আচ্ছা দেখো, এইটা কে কে ভুল করছেন? এইটা কে কে ভুল করলেন একটু কहो না, কারা কারা ভুল করলা? এ গুগলে সার্চ দিছেন বিদ্রোহী কবিতা, গুগলে সার্চ দিছেন? দেন বিদ্রোহী কবিতাটা গুগলে একটু সার্চ দেন, বিদ্রোহী কবিতাটা গুগলে একটু সার্চ দেন, কি দেওয়া আছে? বিদ্রোহী কবিতাটা কি দেওয়া আছে? বলো বীর বলো উন্নত মমশির, এটা হলো বিস্ময়বোধক চিহ্ন। কি ওরা চালাকি করে এনে বিস্ময়বোধক চিহ্নটা দেয় নাই, দিলে তো আপনি এমনিই পারতেন, দিলে আপনি এমনি পারতেন। পাইছেন? পাইছেন পাইছেন। সেই মেয়েটি আমি, তুমি কোন মেয়েটি? আচ্ছা এবারে বলো, এক কথায় প্রকাশ করুন যা ভবিষ্যতে ঘটবে, যা ভবিষ্যতে ঘটবে। স্যার কোনটা? স্যার যারা প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে আছে, আমার ভুল হয়েছে শামসুন, আমাকে ক্ষমা করুন। শোনেন আপনাদের বলি ভাই, যারা ভুলেও শুধু এমসিকিউ সলভের কোনো ক্লাস করেন না, জীবনে লাইফটা ধ্বংস করেন না। এমসিকিউ সলভ ওটা জাস্ট
আমরা পড়াই, ওখান থেকে আপনাদের 80% প্রশ্ন কমন পড়ে, কিন্তু এই বাকি যে 20%-এর জন্য হইলেও আপনার বেসিক করেন। আপনার বড় ভাই বড় বোন যারা বিভিন্ন বিসিএস ক্যাডার যারা চাকরি করে তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই শুধু এমসিকিউ সলভ করে কি চাকরি পাওয়া সম্ভব কিনা, তারা বলবে না তোমার পুরোপুরি কমপ্লিট হবে না, 80% তোমার হয়ে যাবে, তবে 20%-এর জন্য তোমার অবশ্যই বেসিক জানা লাগবে, বেসিক ছাড়া তুমি পারবা না। তো এক কথা প্রকার যা ভবিষ্যতে ঘটবে ভবিতব্য, সবাই পারছেন, সবাই পারছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভবিতব্য ভবিতব্য। পরের প্রশ্নটা কি দেখো, অনিল শব্দের অর্থ কি? অনিল শব্দের অর্থ কি? একজন মানুষের নাম যা নীল নয়, নাকি কোকিল, নাকি বাতাস? অনিল শব্দের অর্থ কি বলো? অনিল শব্দের অর্থ কি? অনিল শব্দের অর্থ কি? সহজ প্রশ্নটা কিন্তু পারার কথা কিন্তু বলো। দেখেন আমাদের 450 জন স্টুডেন্ট ছিল, মাঝখান দিয়ে অনেকে হারায় গেল, মাঝখান দিয়ে অনেকে কি আমাদের ইন্টারনেট এসে আমাদের এমন আকামটা করলো, অনেকে লাইফটা ধ্বংস করে দিল। তো অনিল শব্দের অর্থ কি? বাতাস। অনিল শব্দের অর্থ কি? ও আল্লাহ গো, যাইও না যাইও না যাইও না মনো, তুমি যাইও না, যাইও না মনো, তুমি থাকো মনো, তুমি যাইও না মনো, তুমি যাইও না। হ্যাঁ, অনিল শব্দের অর্থ হলো বাতাস। বাতাস অনিল শব্দ এখানে কয় দীর্ঘের হবে? অনিল শব্দের অর্থ হলো বাতাস। এই যে দেখেন এই প্রশ্নটা এমন কোনো মানুষ নাই যে না পারে, বা এই ধরনের প্রশ্ন পারলে তো আপনার চাকরি হইতো না। এই প্রশ্নটা বাংলাদেশে সবাই পারে, যারা পরীক্ষা দিতে গেছে সবাই পারছে, আর আপনিও পারছেন, কোনো লাভ নাই ওইটা দিয়ে কোনো আপনার চাকরি টিকানো হবে না, কারণ এটা সবাই পারে। এখানে বলছি কি দেখো, স্যার আমি প্রাইমারি ফাউন্ডেশন আছে, তুমি 11 থেকে 20তম গ্রেড লিখিত কোর্সটায় ভর্তি হও। কোনটি? আচ্ছা, নিত্য পুরুষবাচক মানে কি? একে ড্যান্স করে পুরুষ না। নিত্য পুরুষবাচক মানে যে একটা পুরুষবাচক শব্দ আছে, যে শব্দটার কোনো স্ত্রীবাচক হয় না। অনেক মহিলারাও ইদানিং কবিরাজগিরি করে, কিন্তু তাদেরকে কেউ বলে না যে মহিলা কবিরাজ, এটা বলে না, তাদেরকেও কবিরাজ ডাকে। সুতরাং এই কবিরাজ এটা হলো নিত্য একটা পুরুষবাচক শব্দ, এটা অ্যাভেলেবেল পরীক্ষায় আসে, এটা একদম সহজ, ওটা পারলে হবে না। এই যে দেখেন এখানে একটা প্রশ্ন আসছে, চমৎকার একটা প্রশ্ন, বাক্যের একক কি? বাক্যের একক কি? অপশনে কি পদ ছিল না শব্দ ছিল? এখানে পদ আসলো কোথা থেকে? হ্যাঁ, বাক্যের একক কি? দেখো তো এটা অপশনে কি পদ ছিল না শব্দ ছিল? আল্লাহ জানে। আচ্ছা আমি একটু মূল প্রশ্নটা দেখি তো। অপশন ছিল কোনটি নয়। বাক্যের একক শব্দ বা পদ? বাক্যের একক কি? বাক্যের একক হলো পদ। এখানে আসলে কোনটি নয় ছিল অপশনে কি? এটা কোনটি নয় ছিল, এটা ছিল কি? কোনটি নয়, কোনটি নয়। ঠিক আছে, তা বাক্যের একক কি? বাক্যের একক কিন্তু শব্দ। আসলে বাক্যের একক কি? বাক্যের একক কিন্তু শব্দ। বাক্যের একক কি? শব্দ। বাক্যের একক হলো শব্দ, এখানে কোনোটি নয়, বাক্যের একক হলো শব্দ। আমি একটা চরমে বুদ্ধি শিখাই দিলাম যে প্রশ্নের প্রথমে বাক্য কথাটি থাকলে উত্তর হবে শব্দ। চরমী বুদ্ধি কি? প্রশ্নের প্রথমে, প্রশ্নের প্রথমে বাক্য, প্রশ্নের প্রথমে বাক্য থাকলে উত্তর হবে কি? উত্তর হবে, এটা চরমী বুদ্ধি শিখাই দিই, উত্তর হবে শব্দ। তা নিনজা টেকনিকটা কি লিখলাম? প্রশ্নের প্রথমে যদি বাক্য কথাটি থাকে, প্রশ্নের প্রথমে এই বাক্য কথাটি থাকলে উত্তর হবে কি? শব্দ। এখন এখানে আসছে বাক্যের একক কি? উত্তর কি? উত্তর হবে শব্দ। পরীক্ষা আবার আসতে পারে বাক্যের ক্ষুদ্রতম একক কি, বাক্যের গঠনগত একক কি, বাক্যের মৌলিক একক কি, অনেকভাবে আসতে পারে। তা বাক্যের ক্ষুদ্রতম একক কি, বাক্যের মৌলিক একক কি, বাক্যের গঠনগত একক কি, বাক্যের ক্ষুদ্রতম অংশ কি 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 বলে, এরকম অনেক প্রশ্ন আসতে পারে। শর্টকাট কথায় পরীক্ষা হলে প্রশ্ন বাক্য দেখবা, উত্তর হবে শব্দ, উত্তর হবে শব্দ। এখানে উক্তি আছে, উপসর্গ আছে, বিভক্তি হবে, উত্তরটা হবে কোনটি নয়, কোনটি নয়, তার মানে শব্দ। উত্তরটা কি হবে? শব্দ, শব্দ, শব্দ। পরের প্রশ্ন দেখো, পদ প্রকরণ থেকে একটা আমাদের প্রশ্ন আসছে, দেখেন এই প্রশ্নগুলা কঠিন প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি পারেন তাহলে পরীক্ষায় নম্বর আপনি বেশি পাবেন, কারণ অনেকে এই প্রশ্নগুলো উত্তর পারে না। অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি চোরের, চোরের লক্ষণ। এখানে অতি ভক্তি চোরের লক্ষণ, অতি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অতি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই অতি এখানে হলো অ্যাডজেক্টিভ, এখানে অতিটা কি? অতিটা হলো অ্যাডজেক্টিভ। অতিটা কি?
অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কি করে, নাউনকে কি করে, মডিফাই করে সবসময়। তা উত্তরটা নাম বিশেষণ হবে, ভাব বিশেষণ না, ক্রিয়া না, এটা হবে বিশেষ্যের বিশেষণ। এটাকে কি হবে, বিশেষ্যের বিশেষণ, বিশেষ্যের বিশেষণ। আচ্ছা দেখেন, এটা সহজ একটা প্রশ্ন, অনেকবার পরীক্ষা আসছে। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? সৌম্য, উদ্যত, উগ্র, হৃদয়বান, কঠিন। দ্রুত বলো। স্যার আমি সবুজ, আপনি অনেক প্রশ্ন করছেন, দয়া করে আমাদের হটলাইন নাম্বারে একটা ফোন দেন, হটলাইন নাম্বারে আমাদের একটা ফোন দেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ফোন দেন। আচ্ছা, এখানে বলছে যে সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? উদ্যত, হৃদয়বান, কঠিন। কি হবে? সৌম্য। স্যার উগ্র, আফসানা পূর্ণিমা বলছেন স্যার উগ্র। সৌম্যর বিপরীত শব্দ কি? উগ্র। ভেরি গুড। সৌম্যর বিপরীত শব্দ উগ্র, উগ্র, উগ্র। পরের প্রশ্নটা কি দেখেন, এটা হলো বাংলা লিপি কোন সম্রাট তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান? একটা জিনিস পরীক্ষা এখান থেকে আবার প্রশ্ন আসতে পারে, অন্য জব পরীক্ষায় বলতে পারে যে বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোথা থেকে? বাংলা লিপির উৎপত্তি হয়েছে ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে। লিখে রাখেন, বাংলা লিপির উৎপত্তি হয়েছে, বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোথা থেকে? বাংলা লিপির উৎপত্তি হয়েছে, বাংলা লিপির উৎপত্তি হয়েছে ব্রাহ্মী লিপির কুটিল রূপ, ব্রাহ্মী লিপির কুটিল রূপ, ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে। ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে, ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে। তা পরীক্ষা যদি আপনার প্রশ্ন আসে যে বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোথা থেকে, প্রথমেই খুঁজবেন পূর্বী লিপি আছে কিনা। এই পূর্বী লিপি যদি থাকে তাহলে পূর্বী লিপিতে টিক দিবেন। কোনো কারণ অপশনে পূর্বী লিপি থাকবে না, সেক্ষেত্রে আপনি ব্রাহ্মী লিপি টিক দিবেন। মনে থাকে জানো, যদি আপনাকে কেউ প্রশ্ন করে বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোথা থেকে, বলবেন পূর্বী লিপি থেকে। ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে এই বাংলা লিপির উৎপত্তি হয়েছে। আর অপশনে পূর্বী লিপি না থাকলে ব্রাহ্মী লিপি টিক দিবেন। আর বাংলা লিপি লেখা হয় কোন লিপি দ্বারা? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। বাংলা লিপি কোন লিপি দ্বারা বাংলা লিপি লেখা হয়? বাংলা লিপি লেখা হয় কি? বঙ্গলিপি দ্বারা। বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। এখানে একটা প্রশ্ন আসছে, কোন সম্রাট, এগুলো সব পড়াইছি আমি, দেখো এগুলো সব শিটে আছে। কোন সম্রাট তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান? সম্রাট অশোক। সম্রাট অশোক তার শাসনমালা প্রথম ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান। প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ ফি কত আজকে? রুবিনা আক্তার, আজকে প্রাইমারি ফাউন্ডেশন ফি 1550 টাকা হয়ে গেছে, কিন্তু সব সাবজেক্ট 1550 টাকা হয়ে গেছে কিন্তু, অর্থাৎ 3000 টাকার কোর্স আজকে 1550 টাকায় ভর্তি হতে পারবেন 50% সারে যে কোনো কোর্সে। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? এটা আমি সব পড়াইছি, দেখেন প্রত্যেকটা প্রশ্ন। আমি বললাম না যে জব মেডিসিনের কথা মনে করতে হবে ক্লাসে, পরীক্ষার হলে গেলে। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? কাহ্নপা। কয়টা? 13টি। এই জন্য কাহ্নপাকে বলা হয় চর্যাপদের শ্রেষ্ঠ কবি। চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে? কাহ্নপা। চর্যাপদের